একবার ভাবুন তো, এমন এক প্রাচীন ভারতীয় লিপির কথা যা তার নিজের জন্মভূমিতেই প্রায় হারিয়ে গেছে, কিন্তু সেই লিপি আজও সযত্নে টিকে আছে হাজার হাজার মাইল দূরে, জাপানে। চলুন আজ সেই অবিশ্বাস্য যাত্রার গল্পটাই শোনা যাক। এই যে দেখুন, জাপানের মিয়াজিমায় ছবির মতো সুন্দর একটা বৌদ্ধ মন্দির। কি শান্ত, কি নির্মল একটা পরিবেশ। কিন্তু এই শান্ত পরিবেশের ভেতরেই লুকিয়ে আছে এক গভীর সাংস্কৃতিক রহস্য। মূর্তির ঠিক নিচের এই খোদাই করা অক্ষরটা খেয়াল করুন। এটা কিন্তু জাপানি কোনো অক্ষর নয়, বরং এক প্রাচীন ভারতীয় লিপি। আসল প্রশ্নটা হলো, ভারতের একটা প্রায় হারিয়ে যাওয়া লিপি জাপানের মন্দিরের পাথরে কি করে এলো? তো এই রহস্যের উত্তরটা লুকিয়ে আছে সিদ্ধাম নামের এক লিপির যাত্রাপথে। আর এর ইতিহাসটা সত্যি বলতে এক কথায় অবিশ্বাস্য। নামটা বেশ মজার, তাই না? সিদ্ধম, এর মানে হলো পরিপূর্ণ। আসলে এর পেছনে একটা প্রথা ছিল। তখনকার দিনে যে কোনো গুরুত্বপূর্ণ লেখা শুরুর আগে আশীর্বাদ হিসাবে লেখা হতো সিদ্ধম অস্তু, মানে পরিপূর্ণতা আসুক। আর সেখান থেকেই লিপির নামটা হয়ে গেল সিদ্ধম। এই সিদ্ধম লিপির জন্ম হলো কোথায়? এর উৎস জানতে হলে আমাদের সময়কে পিছিয়ে নিয়ে যেতে হবে প্রায় ১৫০০ বছর আগে, সেই ষষ্ঠ শতাব্দীর ভারতে। সিদ্ধমের শিকড় কিন্তু অনেক গভীরে। এর জন্ম হয়েছে আমাদের অতি প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে। সময়ের সাথে সাথে ব্রাহ্মী লিপি বদলে গুপ্তলিপির রূপ নেয়, আর সেখান থেকেই জন্ম হয় সিদ্ধমের। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এই সিদ্ধমই আমাদের আজকের বাংলা লিপিরও পূর্বপুরুষ। ভাবা যায়? আচ্ছা, এই লিপিটা লেখার ধরন কিন্তু ইংরেজি এবিসির মতো নয়। এটাকে বলা হয় আবুগিরা। সহজ করে বললে, এখানে প্রত্যেকটা অক্ষর নিজেই একটা সম্পূর্ণ শব্দাংশ বা সিলেবল। যেমন ক অক্ষরটা শুধু কে ধ্বনি না, এর সাথে একটা অধ্বনিও জুড়ে থাকে। কিন্তু আসল প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, ভারতের এই লিপি এত লম্বা পথ পাড়ি দিয়ে চীন আর জাপানে পৌঁছলটা কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে বৌদ্ধ ধর্মের বিস্তারের ইতিহাসে। প্রাচীন সিল্ক রোড ধরে বৌদ্ধ ভিক্ষুরা যখন তাদের পবিত্র ধর্মগ্রন্থ আর জ্ঞান বয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন তাদের ভাবনার প্রধান বাহনই ছিল এই সিদ্ধম লিপি। কিন্তু অন্য কোনো লিপি নয়, সিদ্ধমই কেন? কারণটা হলো ধ্বনি। বৌদ্ধতন্ত্রে মন্ত্রের সঠিক উচ্চারণকে অলৌকিক ক্ষমতার উৎস বলে মনে করা হতো, আর সংস্কৃতে সেই পবিত্র ধ্বনিগুলোকে অবিকৃতভাবে ধরে রাখার জন্য সিদ্ধম ছিল একদম নিখুঁত, যা চীনা চিত্রলিপির পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। আর এই গল্পের একজন মূল চরিত্র হলেন জাপানি বৌদ্ধ ভিক্ষু কুকাই। তিনি চীনে গিয়ে এই সিদ্ধম লিপি শেখেন এবং ৮০৬ সালে এই অমূল্য জ্ঞান জাপানে ফিরিয়ে নিয়ে আসেন। এই একটা ঘটনাই জাপানের ইতিহাসকে কিন্তু চিরদিনের জন্য বদলে দিয়েছিল। এরপরেই ইতিহাসে এমন একটা মোড় আসে যেখানে সিদ্ধম লিপির ভাগ্য একেবারে দুই ভাগে ভাগ হয়ে যায়। একদিকে তার জন্মভূমি ভারত, আর অন্যদিকে তার নতুন ঠিকানা জাপান। হঠাৎ করেই পুরো পরিস্থিতি বদলে যায়। মধ্য এশিয়ায় আব্বাসীয় খিলাফাতের উত্থানে ভারতের সঙ্গে স্থলপথ বন্ধ হয়ে যায়। ঠিক একই সময়ে চীনেও বিদেশি ধর্ম তাড়ানোর নামে বৌদ্ধ ধর্মের উপর আক্রমণ নেমে আসে। ফলে জাপান তার মূল উৎস থেকে একদম বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর ঠিক এভাবেই সিদ্ধম লিপি জাপানে যেন একটা জীবন্ত টাইম ক্যাপসুলের মধ্যে আটকা পড়ে যায়। এই বিচ্ছিন্ন হওয়ার ফলটা দেখুন কি দাঁড়ালো। ভারতে সিদ্ধম সময়ের সাথে পাল্টে গিয়ে জন্ম দিল বাংলা, নাগরী আর ওড়িয়া লিপির। কিন্তু জাপানে, সেখানে এটা রয়ে গেল প্রায় অবিকৃত, শুধুমাত্র পবিত্র মন্ত্র লেখার জন্য সযত্নে সংরক্ষিত। আর এটাই আমাদের সেই প্রথম রহস্যের সমাধানের দিকে নিয়ে আসছে। কিভাবে জাপানের মন্দিরে ভারতীয় লিপি এলো? দেখা যাক কিভাবে এই লিপি সেখানে এক জীবন্ত ঐতিহ্যে পরিণত হলো। জাপানে এই লিপিকে বঞ্জি নামে ডাকা হয়। এর মানে কি জানেন? ব্রহ্মার অক্ষর, অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মার অক্ষর। নামটাই বুঝিয়ে দেয় যে এর ভারতীয় উৎসকে তারা কতটা পবিত্র আর গুরুত্বপূর্ণ মনে করে। একবার ভাবুন, যে লিপি একসময় তালপাতার পুঁথিতে লেখা হতো, সেই একই লিপি আজ জাপানের আধুনিক মন্দিরের পাথরে খোদাই করা রয়েছে। সময় যেন এখানে এসে থমকে গেছে। কিন্তু এটা সম্ভব হলো কিভাবে? উত্তরটা এক কথায়, নিষ্ঠা। হাজার বছরেরও বেশি সময় ধরে, প্রজন্মের পর প্রজন্ম ধরে বৌদ্ধ ভিক্ষুরা পরম যত্নে এই লিপি হাতে নকল করে বাঁচিয়ে রেখেছেন। আর জাপানে বঞ্জি শুধু প্রাচীন পুঁথি বা মন্দিরের পাথর এসবের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি আজ ধর্মীয় শিল্পকর্মে, যেমন এই আয়নাটিতে, এবং সক্রিয় উপাসনায়, যেমন এই মন্ত্রটিতে, সমানভাবে জীবন্ত। আজ এই প্রাচীন লিপি জাপানি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে।
মন্দিরের পবিত্র পরিবেশ থেকে শুরু করে আধুনিক টোকিও রাস্তায় টি-শার্টের ডিজাইন পর্যন্ত সব জায়গাতে এর উপস্থিতি চোখে পড়ার মতো। সিদ্ধমের এই অবিশ্বাস্য যাত্রা শেষে একটাই প্রশ্ন মনে আসে, নিজের জন্মভূমি থেকে হাজার হাজার মাইল দূরে ১,৫০০ বছর ধরে একটা সংস্কৃতিকে দাঁচিয়ে রাখতে ঠিক কী লাগে? নিষ্ঠা, সম্মান, নাকি বিচ্ছিন্ন হয়ে পড়ার ভাগ্য? হয়তো তিনটেই।